সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি প্ল্যান্টের সক্ষমতা নিয়ে প্রশ্ন, পরিকল্পনার সাথে কাজের বাস্তবায়নের ফারাককে দুষছেন বিশ্লেষকরা। রপ্তানি মন্দার আশঙ্কা, চামড়া ও চামড়াজাত পণ্যে বাড়তি নজরের পরামর্শ। বাড়তি চাহিদায় বেড়েছে গরম মশলার দাম, সিন্ডিকেটের কারসাজি অভিযোগ ভোক্তাদের। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 এর স্বাগত। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কার্যক্রম শুরুর পর থেকেই সাভারের চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগার বা সিইটিপি প্ল্যান্টের সক্ষমতা নিয়ে আপত্তি ছিল ব্যবসায়ী, ট্যানারি মালিক ও পরিবেশ বিশেষজ্ঞদের। 7 বছর পার হলেও এখনও সুফল মিলছে না পুরোটা। খালি পড়ে আছে বৃষ্টির মতো প্লট, আসছে না নতুন কোনো বিনিয়োগও। যদিও সব সামলে নতুন পরিসরে সংস্কারের পরিকল্পনা সিইটিপি কর্তৃপক্ষের। বিস্তারিত প্রতিবেদনে। ধলেশ্বরী নদীর তীরে সাভারের তেঁতুলছোড়া এলাকার বিসিক চামড়া শিল্পনগরী। বছর 7 আগে আনুষ্ঠানিকভাবে যার কার্যক্রম শুরু। লক্ষ্য চামড়া শিল্পের বিকাশ ও বিশ্ব প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন। 600 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি প্ল্যান্ট। এই প্ল্যান্টটির নকশা, নির্মাণ ব্যয় ও কার্যকারিতা নিয়ে শুরু থেকে চলছে নানামুখী আলোচনা। 3 বছর আগে চীনা প্রতিষ্ঠান থেকে দায়িত্ব বুঝে নেয় বিসিক। পরবর্তীতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মালিকানার পরিবর্তন হয়। তবে প্রশ্ন সুফল নিয়ে। যদিও সংস্কারের নতুন উদ্যোগের কথা জানালেন সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক, তাতেও রয়েছে সংশয়। কোরবানি উপলক্ষে একটা ব্যাপক আমরা কাজে হাত দিয়েছি। সেপারেশন ইউনিট আমরা 50% চালু করেছি। এটা কিন্তু 1 বছর যাবত বন্ধ ছিল। আর বাকি 50% আমরা আশা করছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যে চালু করে ফেলবো। কখন সিইটিপি ঠিক হবে, কখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক হবে, সিইটিপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই দুটো যদি প্রস্তুত না হয়, তাহলে ইন্ডিভিজুয়াল উদ্যোক্তারা তাদের যে কাঙ্ক্ষিত মানদণ্ড আছে সেটা পূরণ করলেও তারা সার্টিফিকেশনের ক্ষেত্রে সেটা তারা অর্জন করতে পারবেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হাজারীবাগের ট্যানারিগুলোকে বড় পরিসরে স্থানান্তর করা হয় সাভারে। তবে এত বছর পরও কাটেনি জটিলতা। খালি পড়ে আছে বৃষ্টির মতো প্লট, আসছে না নতুন বিনিয়োগও। যাতে বিসিকের সক্ষমতা নিয়ে প্রশ্ন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতির। যে বিআরটিসি বুয়েট যারা এটা সুপারভিশনের জন্য 14 কোটি টাকা নিয়েছে বিসিক থেকে, তারা সঠিকভাবে এটা পর্যবেক্ষণ করে নাই। একদিনের নোটিশে আমরা হাজারীবাগ থেকে সাভারের শিল্পনগরীতে গিয়েছি। সেইখানে কিন্তু আপনার অনেক ট্যানারি আপনার আর্থিক সংকটের কারণে আপনার সেখানে যেতে পারেনি, যার কারণে তারা যে ব্যবসা থেকে হারিয়ে গিয়েছে, তারা ক্লাসিফাইড হয়ে গেছে। প্রয়োজনে বেজা কিংবা বেবজার হাতে চামড়া শিল্পনগরীর দায়িত্ব তুলে দেওয়ার দাবি উঠেছে ব্যবসায়ী মহলে। উদ্বোধনের পর থেকে চামড়া শিল্পের এই বর্জ্য শোধনাগার ঘিরে চলছে নানামুখী সমালোচনা। কারণটাও বেশি স্পষ্ট, এর নির্মাণ ব্যয় এবং কার্যকারিতা নিয়ে নানা সময় উঠেছে প্রশ্ন। তাই সামনে যখন কোরবানির ঈদের কার্যকারিতা কতটুকু দেখা দিয়েছে সেই আলোচনাটাও। কর্তৃপক্ষ বলছে যে চাইনিজ প্রতিষ্ঠান থেকে দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে নতুন কর্মপরিকল্পনা এগোচ্ছে সরকার এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, সাভার, ঢাকা। দর্শক, আপনারা সিইটিপি প্ল্যান্ট নিয়ে একটি প্রতিবেদন দেখছিলেন। এবার আমরা জানবো চামড়া শিল্পের সার্বিক যে ব্যবস্থাপনাটি সেটি নিয়ে একটি প্রতিবেদন। বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা ক্রমাগত বাড়লেও সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। গেল 1 দশক ধরে এই খাতে রপ্তানি ঘুরপাক খাচ্ছে $1 বিলিয়ন। উদ্যোক্তাদের অভিযোগ যে সরকারের প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল না থাকায় মাথা তুলে দাঁড়াতে পারছে না সম্ভাবনাময় এই খাতটি। বিশেষজ্ঞরা বলছেন যে অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ থেকে চামড়া শিল্পের উন্নয়ন সম্ভব নয়। রাকিব হোসেনের রিপোর্টার ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন। মাত্র 3% অবদানে দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় স্থানে চামড়া শিল্প, অথচ শীর্ষস্থানে থাকা পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে 80% বেশি। 2014 সালেই $1 বিলিয়ন আয়ের মাইলফলক অর্জন হলেও তা আর বাড়েনি গেল 1 দশকে। অথচ চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা বেড়ে বিশ্ববাজারের আকাশ ছাড়িয়েছে $250 বিলিয়নের ঘর। আন্তর্জাতিক গবেষণার তথ্য বলছে সামনের দশকে প্রতি বছর যা গড়ে বাড়তে পারে অন্তত 5.5% হারে।
এমন পরিস্থিতিতেও অনেকটা বাধ্য হয়ে দেশের বাজারেই বেশি মনোযোগ বেশিরভাগ উদ্যোক্তার। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এখানে আমাদের বাংলাদেশে যে আমাদের লেদারের বাইরে যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের সব ইম্পোর্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ইম্পোর্ট করতে গেলে আমরা কিন্তু লিড টাইমে আমাদের বড় ইফেক্ট পড়ে। পাশাপাশি যে ছোট যে সব ফ্যাক্টরিগুলো আছে তাদের যে এই পরিমাণ ব্যারিয়ার বা তারা অনেকেই বন্ডেড না, তাদের ডিউটি দিয়ে মার আনতে হয়। লোকালে যারা চামড়া নিচ্ছে ওরা এক্সপোর্টের থেকে ওদের প্রাইস আরও কম, এখানে ওদেরকে কম দামে না দিলে ওরা মার্কেটের সাথে প্রতিযোগিতায় ওরা টিকে থাকতে পারে না। দেশে ছোট বড় মিলিয়ে ৩ শতাধিক চামড়া শিল্প কারখানার রপ্তানি সক্ষমতা রয়েছে, তবে এর মধ্যে সিংহভাগই ভুগছে কাঁচামাল আমদানির জটিলতায়। যেহেতু আমরা কমপ্লায়েন্ট না, সেই জন্য আমরা ভালো মার্কেটগুলো ধরতে পারি না, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিতে হিউজ ডিমান্ড আছে, কারণ আমাদের লোকাল ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা মার্কেট। যেহেতু এখানে লোকাল ইন্ডাস্ট্রিতে কোনো কমপ্লায়েন্টের কোনো বিষয় নাই, সেই জন্য ফ্যাক্টরিগুলো তারা লোকাল মার্কেটটাকে বেশি ফোকাস করছে। 2030 সালের মধ্যে চামড়া খাত থেকে অন্তত $12.5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য সরকারের। কাঁচামাল আমদানিতে কমন বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অভাবে রপ্তানিতে অগ্রসর হতে পারছে না এই শিল্পের অধিকাংশ উদ্যোক্তা। ফলে একরকম বাধ্য হয়ে দেশীয় চাহিদা পূরণে জোর দিতে হচ্ছে তাদের। তাছাড়া গবেষণা, পণ্যের বৈচিত্র্যকরণ এবং উন্নত প্রযুক্তির ঘাটতিতে প্রতিনিয়তই পিছিয়ে যাচ্ছে সম্ভাবনাময় খাতটি। রাকিব হোসেন, চ্যানেল 24, সাভার, ঢাকা। দর্শক, গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা অংশ পাবে আর একটা অংশ থাকবে সমবায়ের জন্য, অর্থাৎ সরকারের কাছে, যেটা মাধ্যমে কৃষি উপকরণ বা পরবর্তীতে কৃষি চাষ করা বা এই সমস্ত যন্ত্রপাতিগুলি মানে ট্রাক্টর বা হারভেস্টার বা রেপার যেগুলি থাকবে এগুলিকে রক্ষণাবেক্ষণ সেই কাজে সেটা হবে এবং কৃষক তার সুবিধা মতো এগুলি ব্যবহার করবে। তো এই যে ব্যবস্থাটা তিনি শুরু করতে চেয়েছিলেন কিন্তু সেটা তো সম্পন্ন করে যেতে পারেননি। আজকে অবশ্য এখন যে সমলয়ে চাষ শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি যে সমলয় শুধু করলেই হবে না, যে আমরা যদি আসলে সমবায়ের মাধ্যমে করতে পারি এবং যেভাবে আমি বললাম যে সেখানে যারা কিষানি কাজ করবে অবশ্যই তাদের অংশটা ভালো থাকতে হবে, কারণ তারা তো শ্রম দেয়। আর যারা মালিক এবং ওই নীতিমালা এটাও ছিল যে যত বেশি যার জমি তার ভাগের পার্সেন্টেজ কিন্তু একটু কম থাকবে, কিন্তু সে বেশি পাবে কিন্তু একটু পার্সেন্টেজ দিক থেকে তার একটা সমতা রাখার জন্য। তো সেইভাবেই কিন্তু তিনি চিন্তাটা করেছে, যেটা করে যেতে পারেনি। আজকে যদি করতেন বাংলাদেশটা চিত্রই বদলে যেত। আমাদের চেষ্টা সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু তাই না, উৎপাদিত পণ্য সংরক্ষণ। আমাদের দেশে 18টা না 19টা জেলা ছিল আর ছিল মহকুমা। সমস্ত মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করেন এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত খাদ্য গুদাম যাতে তৈরি হয়, অর্থাৎ কৃষক যা তার উৎপাদিত পণ্য যেন সংরক্ষণ করতে পারে এবং আপৎকালীন সময়ের জন্য খুব দ্রুত খাদ্য সরবরাহ করা যেতে পারে, সেই পদক্ষেপটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন। কারণ এখন তো আমরা যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো করে দিয়েছি, তখন তার এই অবস্থাটা ছিল না। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন। আমাদের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে তিনি বলেছেন, যেটা দেওয়া আছে, আমি কোট করছি, কোড, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে অর্থাৎ কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। আনকোড। কৃষক শ্রমিক থেকে শুরু করে আমাদের অনগ্রসর যারা একেবারে পড়ে আছে তাদের কথাও কিন্তু আমাদের সংবিধানে দেয়া আছে। এবং অনুচ্ছেদ 16 সেখানে বলা আছে, নগর ও গ্রাম অঞ্চলে জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকীকরণের ব্যবস্থা, কুটির শিল্প, অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। আনকোড। আপনারা একটু চিন্তা করে দেখেন যে সেই কত আগে কত কথা চিন্তা করে, এটা কিন্তু আমাদের সংবিধানে দিয়ে গেছে, এটা কিন্তু সংবিধানেরই নির্দেশনা। আজকে আমরা যে আমার বাড়ি আমার খামার বা আমার গ্রাম আমার শহর
আমরা যে উদ্যোগটা নিয়েছি, গ্রামে গ্রামে যে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, এটা কিন্তু আর কিছু না। পল্লী বিদ্যুতের কথা এটাও কিন্তু সংবিধানে দেওয়া আছে, এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন। তা আমরা কিন্তু যেটা করছি, জাতির পিতা যেটা করতে চেয়েছেন ঠিক সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে সেটাই অনুসরণ করে আমরা করে যাচ্ছি।